সচিবালয়ে আজ কর্মব্যস্ত দিন পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি। আজ এনজিও বিষয়ক ব্যুরোর কার্যক্রম উপস্থাপন, পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টার সঙ্গে বৈঠক, কৃষি ও কৃষিজাত শিল্পায়নের বিনিয়োগকারীদের সাথে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এছাড়া বিকেলে সেনাবাহিনী প্রধানের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, সচিবালয়ে আজ প্রধানমন্ত্রীর কর্মসূচির বিষয়ে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। শাওন, আপনাকে ধন্যবাদ সচিবালয় থেকে আমাকে মাই টিভির স্টুডিওতে সরাসরি যুক্ত করার জন্য। সচিবালয়ে প্রধানমন্ত্রী যেসব কর্মসূচি রয়েছে সেই সব কর্মসূচিগুলো জানানোর জন্য। আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবরের মতোই সকাল 9টা 20 মিনিটে সচিবালয়ে প্রবেশ করেছেন। প্রবেশ করার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে যারা দায়িত্বরত এবং কর্মরত রয়েছেন তারা তাকে স্বাগত জানান। এরপর তিনি তার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে তিনি প্রবেশ করেছেন। আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু বেশ কিছু বৈঠক করবেন, অর্থাৎ প্রতিদিন তিনি কোনো না কোনো বৈঠকে মিলিত হন, কিন্তু আজকে অনেকগুলো তার বৈঠক রয়েছে। এ পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি তার 6টি বৈঠক করার কথা রয়েছে। সকাল 9:30টায় টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট এবং সিইও তার সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার সচিবালয় যে কার্যালয় সেই কার্যালয়ে। এরপর তিনি বৈঠক করবেন এনজিও বিষয়ক ব্যুরোর যে কার্যক্রম সেই কার্যক্রম নিয়ে তা উপস্থাপনা করা হবে প্রধানমন্ত্রীর সম্মুখে। এনজিওর বিভিন্ন বিষয়াদি তুলে ধরবেন, কাজ করতে গিয়ে কোন কোন পরিস্থিতির শিকার হচ্ছেন এবং কোন কোন তথ্য উপাত্ত পাচ্ছেন এবং সেগুলো আপনার সমাধানকল্পে কিংবা সেগুলো থেকে যেসব সমস্যার সৃষ্টি হচ্ছে সেগুলো থেকে উত্তরণের কোন কোন পথ তৈরি করা যায় সেগুলো বিষয় নিয়ে আলোচনা করবেন। এরপর আপনি জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্য যেসব দেশগুলোতে যুদ্ধ চলছে সেসব বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর একটি বৈঠক রয়েছে। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এবং উপদেষ্টা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং এই বৈশ্বিক যে পরিস্থিতি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। তাদের সেই বিষয়গুলো আলোচনায় উঠে আসতে পারে। এছাড়া আপনি আরেকটি বিষয় জানেন যে আগামীকাল কৃষক কার্ড বিতরণ করা হবে টাঙ্গাইল স্টেডিয়ামে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেই কৃষক কার্ড বিতরণ করবেন। এটি তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ছিল দেশের জনগণকে দেয়া, যে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হলে তিনি দেশের প্রান্তিক যে কৃষক রয়েছেন, হতদরিদ্র কৃষক যারা অর্থের অভাবে চাষাবাদ করতে পারেন না, তাদেরকে একটি করে কার্ড দেবেন। সেই কার্ডের আওতায় বার্ষিক 2500 টাকা করে তারা সহায়তা পাবেন। এছাড়া এই কার্ড প্রদর্শন করে তারা কৃষিজাত যে উপকরণ রয়েছে এবং চাষাবাদের যেসব সামগ্রী রয়েছে সেসব সামগ্রী কেনার ক্ষেত্রে তারা ন্যায্য মূল্যে সেসব সামগ্রী ডিলারদের কাছ থেকে নিতে পারবেন, সেটি তিনি উদ্বোধন করবেন। সেই বিষয়ে আজকে কৃষি ও কৃষিজাত শিল্পায়নে বিনিয়োগকারীদের একটি গ্রুপ আজকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কৃষি খাতে কীভাবে বিনিয়োগ করা যায় সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কিছু লোকজন আসবেন সাক্ষাৎ করতে, যাদের সঙ্গে আগে থেকেই সময় নির্ধারণ করা ছিল। সবশেষ বিকেলে সেনাবাহিনীর প্রধান তিনি আসবেন সাক্ষাৎ করার জন্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সশস্ত্র বাহিনীর যেসব বিষয়াদি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন। দেশের জাতীয় নিরাপত্তার বিষয় আলোচনায় উঠে আসতে পারে। তবে সকাল থেকে আজকে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ ব্যস্ত সময় পার করবেন, যেহেতু তার 6টি বৈঠক রয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। ইতিমধ্যে কিন্তু বৈঠক চলছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বৈঠক শেষে তারা বেরিয়ে আসলে আসলে আমরা জানতে পারবো, তাদের পক্ষ থেকে জানানো হলে আমরা আসলে জানতে পারবো যে কোন কোন বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে এবং যেসব বিষয়বস্তু নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী
তাদের মতামত পরামর্শ কি শুনেছেন এবং সেগুলো শুনে প্রধানমন্ত্রী কি নির্দেশনা কিংবা পরামর্শ দিয়েছেন যে সেগুলো থেকে উত্তরণের, সেই বিষয়গুলো আপনার মাধ্যমে মাই টিভির দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শাওন, সচিবালয় থেকে এই ছিল আমার কাছে তথ্য। শাওন। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর কর্মসূচির সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ আলী। শরীয়তপুরে নতুন করে বাড়ছে হাম রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ায় চরম আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে আক্রান্ত শিশুদের সংখ্যা, আর সেই সঙ্গে বাড়ছে রোগীদের চাপ। প্রতিনিধি সজীব শিকদারের তথ্য ছবিতে সাদিয়া হক মৌর রিপোর্ট। শরীয়তপুর জেলায় নতুন করে বাড়ছে হাম রোগের প্রাদুর্ভাব। বিশেষ করে শিশুদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ায় চরম আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। সদর হাসপাতালে গিয়ে দেখা যায় শিশু ওয়ার্ডে রোগীর চাপ কয়েক গুণ বেশি। পর্যাপ্ত বেডের অভাবে অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন স্বজনরা। গরমের মধ্যে নেই পর্যাপ্ত ফ্যান, ফলে শিশুদের কষ্ট আরও বেড়েছে। বাচ্চারা খুব অসুবিধায় আছে, ঠিক মতো ডাক্তারও পাইতাছি না, ঠিক মতো সেবা যত্ন পাইতাছি না। অনেক গরমে কষ্ট হইতাছে, সিট পাইতাছি না, কোনো যত্ন হইতাছে না। অনেক কষ্ট, ওই গরমে বাচ্চা নিয়ে থাকা যায় না। ঠিক মতন তদারকি করে না, ভালো মন্দ বলার সুযোগ পর্যন্ত দেয় না। প্রয়োজনের সময় চিকিৎসক না পাওয়া এবং যোগাযোগে ব্যর্থতার অভিযোগ করেছেন রোগীর স্বজনরা। দেখতেছেনই তো পরিবেশ কি, টয়লেট নাই, কিছু নাই। তারপর নার্সে ডাকতে ডাকতে হরণ হয়ে যায়। নার্সেরা শুধু স্যালাইনটা যে দিয়ে গেছে ওই পর্যন্তই শেষ। শিশু ডাক্তার তো দূরের কথা, কোনো নার্স কেউ আসেই না, কোনো শিশু ডাক্তারকে আমি দেখিই নাই। এখন পর্যন্ত কোনো শিশু ডাক্তার আসে নাই। তার মধ্যে আমার বাচ্চার চোখ দিয়ে তাকাতে পারতেছে না, চোখ ফুলে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। আক্রান্ত বাচ্চাকে অন্য বাচ্চা থেকে, শিশুকে অন্য বাচ্চা থেকে পৃথক রাখতে হবে, যেন সুস্থ বাচ্চারা আক্রান্ত বাচ্চার কাছে না যেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। সবাইকে মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তিনি বলেন, সময় মতো টিকা গ্রহণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখলে এই রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব। সবাই এই টিকার আওতায় আসবে, পূর্বে টিকা পেয়ে থাকলেও তারাও টিকা দিবে। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক। আসন্ন পহেলা বৈশাখে সুরের মূর্ছনায় বাংলা বর্ষবরণ করবে ছায়ানট। তবে নিরাপত্তাহীনতার শঙ্কা থাকলেও পিছপা হবে না তারা। নববর্ষ উদযাপনে শঙ্কাহীনভাবে গান গাইতে ছায়ানট চায়। ছায়ানটের সংস্কৃতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে অপশক্তি রোধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সহ বৈশাখ উদযাপনে সকলের সার্বিক সহযোগিতা করার কথা জানান বক্তারা। বিগত বছরের সব প্রতিকূল আবর্জনা দূর করে আমরা হতে চাই আরও মানবমুখী। নতুন বছর বাঙালিকে সে শক্তি যোগাক। বাঙালি যখন আপন বর্ষবরণের আয়োজন করছে, তখন মার্কিন ইসরায়েলি যুদ্ধবাজরা হাজার বছরের পারস্য সভ্যতার ধ্বংসলীলায় মত্ত। বিশ্ব জনজীবন বিপর্যয়ের সম্মুখীন। সব শঙ্কা, অনিশ্চয়তা, আতঙ্কের অবসান চায় ছায়ানট। আমরা বরাবরের মতো পুলিশের কাছে তাদের সাথে র্যাব, পুলিশ সবার সঙ্গে আমাদের বৈঠক একাধিক হয়েও গেছে এবং সেইভাবে আমরা তাদের সহায়তা পাবো, পূর্ণ সহায়তা পাবো বলে বিশ্বাস রাখি। পয়লা বৈশাখ নববর্ষের আয়োজন বাংলাদেশের সকল ধর্ম বর্ণের মানুষের একমাত্র অসাম্প্রদায়িক উৎসবে পরিণত হয়। বাংলা নববর্ষকে বরণ করে নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। চারুকলার রং, মুখোশ আর শোভাযাত্রার প্রস্তুতিতে ইতিমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে পুরো বিশ্ববিদ্যালয়। আসলে প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্টে জানাচ্ছেন সুপার রহমান। পহেলা বৈশাখ সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। বিশেষ করে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা দিন রাত কাজ করছেন বর্ণিল মুখোশ, প্রতীকী মোটিভ এবং বৈশাখী সাজসজ্জা তৈরিতে। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বর্ষবরণে গুরুত্ব পাচ্ছে গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা ও বাঙালির লোকজ সংস্কৃতি। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। মোটিভ তৈরি করছি, এখানে একটা ষাঁড়ের মোটিভ আছে, আমরা একটা পাখির মোটিভও বানাবো। চৈত্র সংক্রান্তিতে ব্যাঙের বিয়ে, তো আমরা সেটা হচ্ছে বেশ ধুমধাম করে এবারও করতে যাচ্ছি। চেষ্টা করছে আমাদের সেই ঐতিহ্যবাহী হাতি, ঘোড়া সবকিছুই রাখার, যেটা দেখে আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি। আয়োজনে থাকছে ঘোড়া, ষাঁড়, ব্যাঙের বিয়ে সহ নানা প্রতীকী উপস্থাপনা। সকালে বের হবে আনন্দ শোভাযাত্রা, এরপর দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নৃত্য ও
ও লোকজ পরিবেশনা। ক্যাম্পাস জুড়ে বসবে বৈশাখী মেলা। নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুনরুত্থান, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা আগাচ্ছি এবং সারাদিনব্যাপী বেশ কয়েকটি সাংস্কৃতিক ইভেন্ট রাখছি। বাংলা নতুন বছরকে বরণ করার পাশাপাশি বাংলার ঐতিহ্যকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এই ছাত্রনেতা। বাংলাদেশে যে সংস্কৃতি আছে সেটাতে আমাদের বহির্বিশ্বের সামনে আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি, তাহলেই এই দিবসটি পালন করার সার্থকতা ফুটে উঠবে বলে আমরা বিশ্বাস করি। উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সকলে নির্বিঘ্ন বৈশাখ উদযাপন করতে পারবেন বলে আশাবাদী চারুকলা বিভাগের এই শিক্ষকের। এখানে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা হোক এটা যাতে এড়ানো যায়, সেই জন্য তো আশা করছি যে এবারে পয়লা বৈশাখটা আমাদের খুব আনন্দমুখর পরিবেশে উদযাপন করা সম্ভব হবে। সব প্রস্তুতি শেষ, এখন শুধু অপেক্ষা নতুন বছরকে বরণ করে নেয়ার। প্রতিবারের মতো এবারও হাজারো মানুষের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমনটাই প্রত্যাশা সকলের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। উন্নয়নের পথে এগোচ্ছে সিলেটের জাফলং, তবে সেই উন্নয়নের মাঝে দেখা দিয়েছে জীবিকার শঙ্কা। পৌরসভা গঠনের উদ্যোগে একদিকে যেমন আশাবাদ, অন্যদিকে কর্মসংস্থান নিয়ে বাড়ছে উদ্বেগ। বিশেষ করে পাথর কোয়ারি ও বালুমহল দিয়ে কর্মসংস্থানের দাবিতে সরব এলাকাবাসী। হুমায়ুন আহমেদ, গোয়াইনঘাট প্রতিনিধি, মাই টিভি তথ্য ও চিত্রে তামান্না সাদিকা রিপোর্ট। প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনায় ভর করে জাফলংকে পৌরসভায় রূপ দেওয়ার উদ্যোগ। পরিকল্পনায় আধুনিক নগর সুবিধা, পর্যটন সম্প্রসারণ সবই আছে, কিন্তু বাস্তবতা দীর্ঘদিন বন্ধ পাথরকুয়ারি ও বালুমহল, যে খাত একসময় ছিল এই অঞ্চলের প্রধান জীবিকা, এখন তা পরিণত হয়েছে অনিশ্চয়তার প্রতীকে। নদীতে বালু পাথর এটা ব্যতীত আমাদের জাফলং এ সিলেটের ভিতরে কোনো ধরনের ফ্যাক্টরি বা কোনো শিল্প কলকারখানা এগুলা কোনো কিছু নাই। নদী দিলে মনে করেন আমরা কাজ করতাম, নদী না দিলে আমরা কাজ করবো করতে। নদীতে কাজ নাই, বাচ্চা কষ্টে আছি, যে করবেন হাততাছি না। স্থানীয়দের দাবি, হাজারো শ্রমিক বেকার হয়ে পড়লেও বিকল্প কর্মসংস্থানের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। পৌরসভার পাশাপাশি শ্রমিক এবং ব্যবসায়ীদের যে স্বার্থটা, কুয়ারি এবং সাধারণ শ্রমিকদের কর্মসংস্থান, সেটার ব্যবস্থা করে তারপর পৌরসভা বাস্তবায়ন করা হোক। আমাদের এলাকার মধ্যে শ্রমিক ও মেহনতি মানুষের সংখ্যা বেশি, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে পাশাপাশি আপনি পৌরসভা করেন। এদিকে শ্রমিক সংগঠনগুলোর প্রশ্ন, যদিও পৌরসভা গঠন হয়, জীবিকার সংকট নিরসনে স্পষ্ট কোনো রোডম্যাপ কি আছে? আমাদের পেটের দিকে কেউ তাকাচ্ছে না, সৌন্দর্যের দিকে মানুষ তাকাচ্ছে। পৌরসভার দরকার, কিন্তু আগে আমাদের কর্মটা বৈধ পন্থায় আমরা দুবেলা দুমুঠো ভাত খেতে পারি। জননেতা জনাব তারেক রহমান সাহেবের কাছে আমাদের এই সিলেট অঞ্চলের মানুষের দাবি। জাফলংয়ে উন্নয়নের বড় পরিকল্পনার সামনে এলেও জীবিকার সংকট এখনো অমীমাংসিত। প্রতিশ্রুতি আর বাস্তবতার এই ব্যবধান কবে ঘুচবে, তার উত্তর খুঁজছে পুরো এলাকা। তামান্না সাদিকা, মাই টিভি। এবারে গ্রাম বাংলা খবর। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। রোববার বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড ও প্লেস্টুন হাতে এসকে আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করে জেলা শাখা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন সড়কে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকরে দাবি আদায়ের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারি দেন। 6 মাস থেকে 59 মাস বয়সী প্রায় 60,000 শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সকালে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রোকন। নগরীর 33টি ওয়ার্ডে 2টি করে কেন্দ্রে ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। টিকাদান কর্মসূচিতে সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মাজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা HK দেবনাথ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, স্বাস্থ্য ও স্যানিটারি কর্মকর্তা দীপক মজুমদার উপস্থিত ছিলেন। আমাদের প্রায় 60,000 শিশুকে টিকা আনা হবে সিটি কর্পোরেশনে। যদি আর বাইরে কেউ থাকে সেও দিতে পারবে। আমরা ইতিমধ্যে আমাদের
70টা টিম করে দিয়েছি, দুজন করে। আমরা একজন করে পোর্টার দিয়েছি 33টা ওয়ার্ডে, একজন করে সুপারভাইজার দিয়েছি। এই নগরে আমরা প্রতি ওয়ার্ডে 3 দিন করে মাইক মেরেছি। লাস্ট জুম্মার বার সকল মসজিদে এবং সকল ধর্মীয় স্থানে আমরা প্রচার করেছি। আমরা এই প্রয়াসটা আমাদের মতো করে না, সরকার একটা নির্দেশনা এবং তার চেয়ে বেশি গুরুত্ব দিয়ে যাতে ময়মনসিংহ মহানগরে এই হাম বা রুবেলার প্রাদুর্ভাব থেকে মুক্ত পায়, এই জন্য আমরা এই চেষ্টা করে যাচ্ছি। পবিত্র হজ পালনের ব্যয় দিন দিন বৃদ্ধি পাওয়ার উদ্বেগ প্রকাশ করেছে হজে যেতে ইচ্ছুকরা। চট্টগ্রাম নগরীর এক কনভেনশন হলে আয়োজিত দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, সরকারি উদ্যোগ নিলে হজের ব্যয় সহনীয় পর্যায়ে আনা সম্ভব। কর্মশালায় সভাপতিত্ব করেন মোহাম্মদ তৈয়ব এবং সঞ্চালনা করেন সৈয়দ মোহাম্মদ ইসমাইল হোসেন। বক্তারা বলেন, বর্তমানে সীমিত সংখ্যক এয়ারলাইন্স হজ যাত্রী পরিবহনের সুযোগ পাওয়ার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক আরও এয়ারলাইন্সকে সুযোগ করে দেওয়া হলে ভাড়া কমে আসতে পারে। তারা আরও জানান, হজ যাত্রা নির্বিঘ্ন ও সাশ্রয়ী করতে প্রয়োজন হলে সৌদি আরব সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া উচিত। প্রায় 300 হজযাত্রীর অংশগ্রহণে আয়োজিত কর্মশালায় হজ পালনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে কুষ্টিয়া বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 11 দলীয় জোট। রোববার শহরের চৌরহাস মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক ধরে মজমপুর গেট অতিক্রম করে পৌরসভার বিজয় উল্লাস চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে। কুষ্টিয়া শহর জামায়াতের আমির মোহাম্মদ এনামুল হকের পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার AKM আলী মহসিন, কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, কুষ্টিয়া 4 আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির সিরাজুল হক সহ 11 দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। যারা জুলাই সনদকে ধ্বংস করতে চায় তাদেরকে আবার বাংলার মাটি থেকে চিরতরে বিদায় করার জন্য আমরা আবার যুদ্ধের প্রস্তুতি নেব। হয় জুলাই সনদে মেনে নিন অথবা পরিণতির জন্য অপেক্ষা করুন। এই পরিণতির জন্য আমরা যা করার দরকার হয় জীবন দিয়েছি, রক্ত দেই, আমাদের সেটা অভ্যাস আছে, আমরা দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা রাজি আছেন? সংসদের মধ্যে ব্রুট মেজরিটি নিয়ে লাস্ট করে দিয়ে কোনো লাভ নেই। 18 কোটি মানুষ এই জুলাই সনদ বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আগামী দিনের সকল সংগ্রামে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেবেন। এই স্বৈরাচারী সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। দাউদকান্দি উপজেলা পরিষদ মাঠে ইউনিয়নের কৃষকের মধ্যে খরিফ 1 মৌসুমের প্রণোদনায় কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হয়। 8টি ইউনিয়নের কৃষকরা উপসি আউশ ধানের বীজ ও সার পান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার ও উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা। বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামে ব্যতিক্রমী আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সার্কিট হাউস সংলগ্ন কাজীর দেউরি মোড় থেকে লাভলাই লেন হয়ে ডিসি হিল সড়ক পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার জুড়ে আঁকা হয়েছে বর্ণিল আলপনা। গতরাতে শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী এবং বিভিন্ন সংগঠনে অংশগ্রহণে এই আলপনা অঙ্কনের কাজ শুরু হয়। সড়ক জুড়ে ফুটে ওঠে গ্রামীণ ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলার নানা প্রতীকী চিত্র। আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে নগরবাসীর মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, আলপনায় সজ্জিত এই সড়ক নববর্ষের দিন নগরবাসীর জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠবে। নিরাপদ ও উৎসব মুখর পরিবেশ সবাইকে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান তারা। আমরা আমাদের এই সংস্কৃতিকে কেন্দ্র করে আমরা আমাদের মেলবন্ধন, আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি যে মেলবন্ধন, সেগুলোকে আমরা তুলে ধরি, আমরা উদযাপন করি। আমরা বিশ্বকে দেখাতে চাই যে আমরা একটি শান্তিপ্রিয় জাতি।